হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আলোর নেক্সট লেকচার, কি লেকচার নাম্বার 3। ঠিক আছে, তো বলো কি চলছে তোমাদের জীবনে? বলো বলো। নিশ্চয়ই ভালোই চলছে, আশা করি ঠিকঠাকই চলছে, ঠিকঠাক কাজকর্ম চলছে সব, আশা করি ঠিক স্কুল টুল যাচ্ছ, ইয়ে করছো, মানে মানে যেসব কাজকর্ম করার সেসব সব কিছু ঠিকঠাক করছো। হ্যাঁ, আলো কি বুঝতে পারছো? কালকে 2 নম্বর লেকচার গেছে, আজকে 3 নম্বর লেকচার যাবে। আজকের মানে যেটা যাবে তার সেদিনকার কথা বলেছি সেটা। এবার বলো কি চলছে তোমাদের জীবনে? ঠিকঠাক চলছে? ঠিকঠাক চলছে। তো যদি আলো দেখো, আমার তোমাদের মোটিভেশনের দরকার, নাহলে আমি খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছি। দেখো জীবনে খুব ডিমোটিভেটেড পারসন আমি। ঠিক আছে, তোমরা একটু কথাবার্তা যদি না বলো, তোমরা একটু যদি কমেন্ট না করো, আমার ভিডিও বানাতে ভাই সাহেব ইচ্ছা করে না। কারণ বলেছি তোমাদেরকে আগে যে একটা ঘরের ভিতরে আমি একা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো তাই বলছি একটু অনেক খেটে ভিডিও বানাই। তোমরা প্লিজ লাইক করতে হবে না, কমেন্ট করতে, লাইক করতে হবে না, কিছু করতে হবে। তোমার সাথে একটু নিয়ে একটা কমেন্ট করে দেবে যে দাদা, হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি, এবং দাদা তুমি ভালো পড়াচ্ছ। যদি ভালো পড়ায় তাহলে বলবে ভালো পড়াচ্ছ, যদি খারাপ পড়ায় তাহলে বলবে দাদা তুমি খারাপ পড়াচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আজকের কী পড়বো? হ্যাঁ, আজকে কী পড়বো? আলো পড়বো। আলো তো পড়ছি রোজ দিন, 3 দিন ধরে পড়ছি, আজ 3 নম্বর দিন। তো আজকের পড়বো হচ্ছে গিয়ে কী পড়বো? টপিকস টু বি কভার্ড। আজকে পড়বো আলোর প্রতিসরণ ও সেই সংক্রান্ত কিছু অঙ্ক। ঠিক আছে, মানে আলোর প্রতিসরণ কাকে বলে সেটা, ও সেই সংক্রান্ত কিছু অঙ্ক। তারপরে কি নেক্সট পড়বো হচ্ছে গিয়ে প্রিজম ও কাচের স্ল্যাবের গঠন সম্পর্কে পরিচিতিকরণ। গঠনের সম্পর্কে, এটা না, এটা হচ্ছে গিয়ে গঠন সম্পর্কে পরিচিতিকরণ। মানে প্রিজম কাকে বলে, কাচের স্ল্যাব কাকে বলে, সেগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, তা নাহলে তারপরে প্রিজম দিয়ে কী হয়, স্ল্যাব দিয়ে কী হয়, ওটা আমরা কালকে দেখবো বা নেক্সট লেকচারে দেখবো। বোঝা গেছে? কারণ এইটুখানি করতে করতে আমাদের যে মানে এই ওপরটা করতে করতে আজকে রাত হয়ে যাবে, মানে বুঝতে পারছো তো, তাই বলছি আমি। ঠিক আছে, এ হচ্ছে কি কথা। আর কি হচ্ছে কথা। তো চলো এবার পড়াশোনা স্টার্ট করা যাক। তো এবার আমরা কি পড়বো? আলোর প্রতিসরণ। কি পড়বো? আলোর প্রতিসরণ। সেটা কি দাদা? দেখো, আলো যখন একটা মাধ্যম, মানে এই এখন যেটা যে পুরো খালি, এটাকে বলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। ঠিক আছে, এবার এই যে গ্লাসে যে জল আছে, আমি তোমাদের জন্য গ্লাসে করে জল নিয়ে এসেছি, তোমরা কি জল খেতে ইচ্ছুক? এই যে গ্লাসে যে জল আছে, এটা হচ্ছে গিয়ে জল মাধ্যম। ঠিক আছে, গ্লাসে যে জল আছে প্লাস গ্লাসও আছে, এই গ্লাসটাকেও বলে হচ্ছে কি একটা মাধ্যম, মানে গ্লাস মাধ্যম বা কাচের। ঠিক আছে, ওরকমই যদি যখন আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তির্যকভাবে, মানে এরকম সোজাসুজি নয়, কিরমভাবে, এরকম তির্যকভাবে, এরকমভাবে যদি যায়, তখন আমরা কি দেখতে পারি? এই আলোটা বেন্ড হয়ে যায়, আলোটা এরকম ভিতরের দিকে বেন্ড হয়ে যায়, হয় ভিতরের দিকে বেন্ড হয়, না উল্টোটাও দেখতে পারি, এরকমভাবে এলো, এসে বাইরের দিকে এরকম বেন্ড হয়ে গেল। ঠিক আছে, এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তোমাদের একটা লাইভ এক্সাম্পল দেখেন। ধরো যে এটা একটা পেন, এটাকে আমি এটার মধ্যে ঢোকালাম। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাবে, দেখো পেনটা আমি একটু দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো পেনটা একটু বেশি বড় হয়েছে, তোমরা বুঝতে পারছো পেনটা একটু বড় হয়েছে, একটা কাচের গ্লাসের কাচ আছে বলে আর একটু বড় মনে হচ্ছে। প্লাস পেনটা দেখো নিচের দিকে বেন্ড হয়ে গেছে, বুঝতে পারবে। পেনটা দেখো নিচের দিকে বেন্ড না হলেও দেখতে পাবে নিচের দিকটা একটু মনে হচ্ছে বেরিয়ে আছে, নিচের দিকটা দেখো মনে হচ্ছে একটুখানি বড় হয়ে আছে। আমি দেখছিলাম যে ঠিকঠাক এক্সপ্লেন করছি কিনা। দেখো নিচের দিকটা এরকম বেন্ড হয়ে আছে। এবার তোমাদেরকে আমি যদি এখন আমি ওপর থেকে দেখছি, আমি খুব ভালো বুঝতে পারছি, কারণ আমি পুরো আমি পুরো আয়নার মতন দেখতে পাচ্ছি, মানে যেটা আসলে জল। এখানে যেহেতু কাঁচ আছে বলে তোমরা এরকম দেখতে পাচ্ছ, কিন্তু আমি ওপর থেকে দেখছি, ওপর থেকে দেখার কারণে আমি পুরো বেন্ডিংটা পুরো বুঝতে পারছো। আমি তোমাদেরকে এই ফটোটা তুলে আমি আমাদের রাজবীর দাদাকে বলবো যে রাজবীর দাদা, এই ফটোটা তুমি শুধু এইখানটা একটু লাগিয়ে দাও। এই যে এখন আমি তোমাকে যে ফটোটা, মানে এখন আমি যে ওপরের থেকে যে ভিউটা পাচ্ছি সেই ভিউটা। ঠিক আছে, আমি রাজবীর দাদাকে বলবো, রাজবীর দাদা ওইখানে লাগিয়ে দেবে। ঠিক আছে, বা টেকনোগাইজকে, রাজবীর দাদা হচ্ছে কি আমাদের কি টেকনোগাইজকে বলবো, ও লাগিয়ে দেবে। ঠিক এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এরকম লাইটটা এসে কি বলে দেখতে পাচ্ছি, পেন্সিলটা এসে বা পেনটা এসে কি হচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে, পেনটা এইদিকে নিচের দিকে বেঁকে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে পেনটা ব্যাকা পেন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যে দেখছি পেনটা আমার মনে হচ্ছে পুরো ব্যাকা, বুঝতে পারছো?
তোমাদের হয়তো মনে হচ্ছে ওইখান থেকে এই সাইড ভিউ, এই সাইডে দেখছো, তার জন্য তোমাদের কি মনে হচ্ছে পেনটা হালকা এরকম নিচ থেকে একটু বড় মনে হচ্ছে। দেখো নিচে একটু বড় মনে হচ্ছে না, এই পাশটা, আর এই পাশে একটু দেখো ঘেসেও এসছে মনে হচ্ছে। এটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক। এবার এটাকে একটু যদি ভালো করে করতে হয় তাহলে এটা কিরমভাবে দেখতে হয়, মানে এটা তো আমি ঠিক পুরো, এটা তোমাদের কাচের মধ্যে আছে বলে তো ওরকম দেখতে পাচ্ছ, কিন্তু কাচ আছে। এবার তুমি যদি বেশি, মানে শুধু যদি জল থাকতো, এই কাচটা যদি না থাকতো, ঠিক আছে, তাহলে দাদা কোথায় রাখলাম, প্লাস্টিক বা কিছুর মধ্যে একটা রাখলাম, দেখি এরকম ধরো যে রাখলাম, তখন তোমরা দেখতে পাবে আমি যেটা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম বললাম না, এই যে মানে ধরো যে এই যে পেনটা এরকম এসেছে, আমি দেখতে পাচ্ছি পেনটা এরকম হয়ে গেছে, পেনটা এরকম দিক হয়ে গেছে, বোঝা গেছে। তোমরাও এটা এরকম দেখতে পেতে তাহলে, ঠিক আছে, তোমরাও এরকম দেখতে পেতে। এই যে এই ঘটনাটাকেই, এইটা একটা আলাদা মাধ্যম, এটা একটা আলাদা মাধ্যম, তাহলে কি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময়, আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর যে গতির যে অভিমুখ, মানে গতির অভিমুখ পাল্টাচ্ছে, বুঝতে পারছো। প্রথমে আলোটা কোন দিকে যেতে চাইছিল, আলোটা প্রথমে এই দিকে যেতে চাইছিল, এটার থেকে সোজা টানলে কিরকম এই দিকে যেতে চাইছিল, আলোটা কি করলো, ওর পাথটা চেঞ্জ করলো, পাথটা মানে বা ও গতির অভিমুখটা কি করলো, এরকম না গিয়ে ও এরকম ভাবে যাচ্ছে। এটাকেই বলা হয় কি আলোর প্রতিসরণ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু লিখে ফেলি। কি লিখবো, কি লিখবো, আলোক রশ্মি, পেন পেন পেন, এই তো আলোক রশ্মি, কি আলোক রশ্মি, আলোক রশ্মি, ভাই সাহেব কি খারাপ হাতের লেখা। আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে, ভাই স্যার স্পেলিংটা কি, মাধ্যম, হ্যাঁ মাধ্যম, আমি এখানে আবার লিখে দিচ্ছিলাম, মাধ্যম থেকে যখন আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের, দেখো হাওয়ার ভলিউমটা আলাদা, হাওয়ার ঘনত্ব আলাদা, আর জলের ঘনত্ব আলাদা, তো তাহলে কি ভিন্ন ঘনত্বের কোনো মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে, মানে এরকম সাইড ওয়াইজ, বললাম না সোজা হয়ে পড়বে না, সবসময় কিরকম পড়তে হবে, এরকম সাইড ওয়াইজ পড়তে হবে বা তির্যকভাবে পড়তে হবে, তির্যকভাবে কোথায় স্পেলিংটা, তির্যক স্পেলিং ভুল লিখেছি, হ্যাঁ আমি জানি তো, দেখেছি আমার, বলেছি না আমার সিক্স সেন্স আছে, স্পেলিং ভুল লিখলে আমি বুঝতে পারি। তির্যকভাবে পড়ে তখন ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে, তখন ওই দুই মাধ্যমের বিভেদতলের ওপর, ওই দুই মাধ্যমের বিভেদতলের ওপর, মানে এইটা একটা তল, এই যে একটা তল, এই যে এইটাকে বলা হচ্ছে কি বিভেদতল, মানে দুটোকে যেটা সেপারেট করছে, যেই তলটা সেপারেট করছে ওটাকে কি বলা হয় বিভেদতল। বিভেদতল থেকে, বিভেদতলের ওপর কোথায় লিখলাম, দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, কি অভিমুখের পরিবর্তন ঘটে, তাকেই এই ঘটনাকেই আলোর কি বলা হয়, প্রতিসরণ বলা হয়,
সরণ বলে। বুঝতে পেরেছো কি লেখা আছে? আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের, মানে আলাদা ঘনত্ব হতে হবে, ভিন্ন ঘনত্বের কোনো মাধ্যমের ওপর, ভিন্ন ঘনত্বের কোনো মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। বোঝা গেছে? ঠিক, আমি এঁকেছি, এটাও তুমি এঁকে রাখতে পারো। এটাকে একটু নামকরণ দিয়ে দিলে। এটা হচ্ছে লম্ব। সেই আমি তোমাকে আগের দিন বলেছিলাম না, কাপড়টা কই গেল ভাই সব, কাপড় ঠাপড় পড়ে যায়। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম না, আমরা সবসময় অভিলম্ব আঁকি, তার মানে যে কোণটা থেকে আমরা নিই, মানে সহজে যে পয়েন্টে এসে পড়ছে, বা যখন রিফ্লেকশন করছিলাম, বা যেটাকে বলে প্রতিবিম্ব গঠন যখন আমরা করছিলাম, তখন কি করছিলাম? তখন যে পয়েন্টটা থেকে প্রতিবিম্বটা, বা যে পয়েন্টটা থেকে প্রতিফলনটা হচ্ছে, সেই পয়েন্টে আমরা একটা অভিলম্ব আঁকছিলাম। এইখানেও আমরা সেই পয়েন্টটাতে একটা অভিলম্ব আঁকবো। এখান থেকে হচ্ছে, তাহলে এই পয়েন্টটাতেও আমরা কি করব? অভিলম্ব একটা আঁকবো। ঠিক আছে, তাহলে অভিলম্বটা কিরকম দেখতে হবে? এটা হচ্ছে অভিলম্ব, মানে এটার পারপেন্ডিকুলার থাকবে। এবার এই অভিলম্বের সাথে যে কোণটা করে, এই যেটা আসছে, তো এই অভিলম্বের সাথে যে কোণটা করবে, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, বা যেটাকে বলা হয় কি বলে বাংলায়, কি বলে, ভাষাটা পাচ্ছি না কেন, অপসরণ, আলোর অপসৃত হচ্ছে, ভাই সব বাংলা পাচ্ছে, ইনসিডেন্ট অপসারিত হচ্ছে, এটা কি বলে, দাঁড়াও এক সেকেন্ড, বাংলাটা আমি একবার দেখিনি। আপাতিত হচ্ছে, আপাতন কোণ, সরি ভাই সাব, জয় বাংলা। কি আপাতন কোণ, এটাকে কি বলা হয়? আপাতন কোণ। কি এটা আপাতিত হচ্ছে, এই রশ্মিটা কি হচ্ছে? আপাতিত হচ্ছে, তাই এই কোণটাকে বলা হয় আপাতন কোণ। বোঝা গেছে? কি বলা হয়? এই কোণটাকে আপাতন কোণ। এবার প্রতিসরণের পরে, এটা যে প্রতিসরণ হয়ে ধরো যে এটা এইদিকে বেন্ড হচ্ছে, আলোটা, তারপরে যে নতুন কোণটা তৈরি হচ্ছে, সেটাকে আগে আমরা কি বলতাম? এই কোণটাকে, প্রতিফলনের পরে যে কোণটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলতাম? প্রতিফলন কোণ। কিন্তু এখন যে কোণটা তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো? প্রতিসৃত কোণ। কি বলবো? প্রতিসৃত কোণ। মানে প্রতিসরণের পর হচ্ছে, তাই কি লিখবো? এটাকে কি বলা হয়? প্রতিসৃত কোণ। বোঝা গেছে? আমি এই নোংরা জায়গাটাই কেন বোঝাচ্ছি আমি বুঝতে পারছি না। তোমরা এটা লিখে নিয়েছো আগে? এটা লিখে নিয়েছো? হ্যাঁ, তাহলে তোমরা একটু নামকরণ করে নি। দাঁড়াও, আমার জলের প্রিয় গ্লাসটাকে একটু নিচে নামিয়ে রেখে দিই। এবার আমাকে জিজ্ঞাসা করতে হবে, দাদা তুমি ওই গ্লাসটায় করে কি খাও গো? ওই গ্লাসটায় করে আমি কি খাই জানো? CH3OH খাই। আমি খাই না ভাই সাহেব। এটার মানে কি জানো? CH3OH মানে? যা জানো না, যা জানো কমেন্ট করো, যা জানো। আমি খাই না ভাই এসব। তার মানে তুমি বুঝতে পেরে গেছো এটা কি। ঠিক আছে, এটা হচ্ছে CH3OH এর একটু ভালো ভাষায় বললে হয়, এটাকে বলা হয় ও ভাই সাহেব স্পেলিং, ভাই সাহেব আমাকে দেখবে স্পেলিংয়ে আমি মরে যাবো। অ্যালকোহল, এটাকে বলা হয় CH3OH। কিন্তু আমি এটা খাই না। এটা হচ্ছে কি, আমি থোড়ি খাই এটা, এখানে বাড়িতে ছিল, আমি তাই তুলে নিয়ে চলে এসেছি। আমি খাই হচ্ছে কি H2O। আমি কি খাই? H2O বা HOH খাই আমি। HOH, যাকে বলা হয় বাংলায় জল। বোঝা গেছে? আমি জল খাই, আর কফিও খাই। ঠিক আছে, যখন পড়াবো, যখন একদম ওই যে কি বলে সেই পর্যায়ে সারণী পড়াবো, তখন এগুলো দেখাবো। ঠিক, এগুলো কোনটা কি কাকে বলে। ঠিক আছে, তখন মজা পাবে। লোকজন গিয়ে বলে দেবে, দাদা তুমি CH3OH খাও, বুঝতে পারবে না লোকজন। দেখো, এটা হচ্ছে কি একটা তল, বিভেদ তল। এটা একটা মাধ্যম, ওপরটা একটা মাধ্যম, নিচেরটা একটা মাধ্যম। ধরো ওপরেরটা হচ্ছে গিয়ে, দেখো একটা লঘুতর মাধ্যম হয়, একটা ঘন মাধ্যম হয়। একটা কি হয়? একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। লঘু মাধ্যম কাকে বলে? কি লঘু মাধ্যম কাকে বলে?
লঘু মাধ্যম বলে, লঘু মাধ্যম, লঘু মাধ্যম কাকে বলে দাদা? যে মাধ্যমে আলোর স্পিড বা আলোর, লঘু মাধ্যম কাকে, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয় তাকে কি বলা হয়? লঘু মাধ্যম। মানে ধরো যে দুটো মাধ্যম তো থাকবে, এখানে সবসময় দুটো মাধ্যম নিশ্চয়ই থাকবে, একটা মাধ্যম তো হবে না, তাই কম্পারেটিভলি বা তুলনামূলক যে মাধ্যমে আলোর গতিবেগ আলোর গতিবেগ বেশি হবে তাকে বলা হয় লঘু মাধ্যম। ঠিক আছে, যে মাধ্যমে লিখবো, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয় তাকে লঘু মাধ্যম বলে। লঘুটা কি হয়ে গেছে? লঘু মাধ্যম বলে। ঠিক, তাহলে লঘু মাধ্যম যখন আছে তাহলে একটা কি মাধ্যম থাকবে? ঘন মাধ্যমও থাকবে। তাহলে একটা কি মাধ্যম থাকবে? ঘন মাধ্যম। তাহলে এটাতে কি হবে? যে মাধ্যমে, এটার কি হবে ডেফিনেশন? যে মাধ্যমে আলোর গতিবেগ, গতিবেগ তুলনামূলক কম হয়, বা তুলনামূলকই লেখো, তুলনামূলক, এখানেও লিখতে পারো যে মাধ্যমে আলোর গতিবেগ তুলনামূলক, এখানে লিখতে পারো তুলনামূলক, যে মাধ্যমে আলোর গতিবেগ তুলনামূলক কম হয় তাকে ঘন মাধ্যম বলে। ঘন মাধ্যম বলে। বোঝা গেছে? লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। ঠিক, এবার দেখো, ধরো যে দেখো বায়ু আর জল, যদি আমরা বায়ু আর জল একটা এক্সাম্পল ধরি, তাদের মধ্যে লঘু মাধ্যম কোনটা? বায়ুটা লঘু মাধ্যম, জলটা কি? ঘন মাধ্যম। বোঝা গেছে? যদি বায়ু আর জল। এবার ধরো যে আমি নিলাম জল আর কাঁচ, কি নিলাম? জল আর কাঁচ। তাহলে এখানে লঘু মাধ্যম ঘন মাধ্যম কোনটা? জল হচ্ছে কি এখানে লঘু মাধ্যম, আর কি কাঁচ হচ্ছে গিয়ে ঘন মাধ্যম। বোঝা গেছে? জল এখানে লঘু মাধ্যম আর কাঁচ ঘন মাধ্যম। এরকম দুটো করে এক্সাম্পল, বুঝতে পেরেছো এটা? তাহলে ধরো আমি এখানে একটা লঘু মাধ্যম নিলাম, যেটাকে ধরো যে বায়ু, আর এখানে একটা নিলাম ঘন মাধ্যম। ঠিক আছে, এবার একটা রশ্মি তির্যকভাবে আপাতিত হলো বিভব তলের ওপর, এটাকে বিভব তল বলে। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম, লঘু মাধ্যমটাকে ইংলিশে বলে লেসার মিডিয়াম। কি বলে? লেসার মিডিয়াম। আর এটাকে বলা হয় ডেন্সার মিডিয়াম। লেসার মিডিয়াম বলে, কি বলে ইংলিশে? রেয়ারার মিডিয়াম। আমি তাই ভাবি লেসারটা আর কি কথা, কি রেয়ারার মিডিয়াম। কি বলা হয়? রেয়ারার। এটাকে বলা হয় রেয়ারার মিডিয়াম, আর এটা কি বলা হয়? ডেন্সার মিডিয়াম। কি ঘন মাধ্যমটাই কি বলা হয়? ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, বোঝা গেছে? এবার ধর যে কোনো একটা আলোক রশ্মি এরকম বিভব তলে এসে পড়লো। ঠিক আছে, বিভব তলে এসে পড়লো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লম্ব। বিভব তলের ওপর লম্ব, বিভব তলের ওপর এটাকে কি বলা হয়? লম্ব। যেটা লম্বর মতন হলো না, একটু ব্যাকারচারা হলো। ঠিক আছে। এবার প্রতিফলনের পর কি হয়? প্রতিফলনের পর যদি দেখো, যদি ঘন মাধ্যম থাকে, যদি নিচে ঘন মাধ্যম আর ওপরে লঘু মাধ্যম থাকে, নিচে ওপরে ভাবতে হবে না। ধরো যে মাধ্যমটা থেকে আসছে সেটা ধরো যে লঘু মাধ্যম, এবং যে মাধ্যমটাতে যাচ্ছে সেটা হচ্ছে কি ঘন মাধ্যম। যে মাধ্যমটা থেকে আসছে সেটা হচ্ছে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে কি ঘন মাধ্যম। তখন কি হয়? তখন এই রশ্মিটা এই দিকে বেঁকে যায়। কার দিকে? এই যে নর্মালের দিকে, বা যেটাকে বলে লম্বের দিকে রশ্মিটা বেঁকে যায়। বোঝা গেছে? তখন রশ্মিটা লম্বের দিকে বেঁকে যায়। তোমরা এটা কিন্তু লিখে নিয়েছো, আমি তাহলে এটা মুছছি। আর যদি দেখো, আর যদি উল্টোটা হয়, আর যদি
ধরো আর যদি উল্টোটা হয়, উল্টোটা মানে দাদা কি বলতে চাইছো তুমি? ধরো এটা একটা ইয়ে হলো, এটা একটা কি বলে বিভেদ তল, ওপরে হচ্ছে কি ঘনমাধ্যম, এটা হচ্ছে ঘনমাধ্যম মাধ্যম, আর নিচেরটা হচ্ছে গিয়ে লঘু মাধ্যম, নিচেরটা লঘু মাধ্যম, লঘুটা আমি তারপর কেন লিখছি আমি নিজেই জানি না, নিচেরটা হচ্ছে গিয়ে লঘু মাধ্যম। ঠিক, এখানে একটা দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা একটা করে দিই, লাইন টেনে দিই। ঠিক, লঘু মাধ্যম যদি হয় তখন তখন কি হবে? ধরো যে কোনো একটা রশ্মি এলো বৃহত্তলের ওপর, বৃহত্তলের ওপর কোনো একটা রশ্মি এলো, এবার যদি মানে যেখান থেকে আসছে রশ্মিটা সেটা যদি ঘনমাধ্যম হয়, আর যেখানে আবার তুই এটাও এঁকে দিই, কি বলো না আমার লম্বটাও এঁকে দিই, লম্ব লম্ব লম্ব, ঠিক আছে, হয়েছে, লম্ব লম্ব আঁকলাম। যদি দেখো ঘনমাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায় তখন কি হয়? তখন কি হয়? এটা কি বলে, এর নাম লম্বর থেকে দূরের দিকে চলে যায়, লম্ব থেকে এটা দূরের দিকে যায়, বোঝা গেছে? লম্বর থেকে কি হয়? দূরের দিকে যায়, বোঝা গেছে? তখন কি হয়? এটা ধরো যে আই আর এটা আর, আর এইখানে ছিল এটা আই, এটা আর, এইখানটাতে কি হচ্ছে? এইখানটাতে অ্যাঙ্গেল আই, আই গ্রেটার দেন আর হচ্ছে, অ্যাঙ্গেল আই গ্রেটার দেন, এটাকে গ্রেটার দেন সাইন ভাববে, হ্যাঁ, অ্যাঙ্গেল আই গ্রেটার দেন, এটা হচ্ছে কি গ্রেটার দেন সাইন, আই গ্রেটার দেন আর, এখানে কি হয়? অ্যাঙ্গেল আই গ্রেটার দেন আর। কিন্তু এইখানে দেখো উল্টোটা হয়, এখানে কি হয়? এইখানে হয় অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আর গ্রেটার দেন, অ্যাঙ্গেল আর গ্রেটার দেন আই, অ্যাঙ্গেল আই, বোঝা গেছে? বোঝা গেছে? এবার অনেকে ভাববে দাদা এটাকে আমি কীভাবে মনে রাখবো, এবার অনেকে ভাববে দাদা এটাকে আমি কীভাবে মনে রাখবো। দেখো তোমাদের একটা সুন্দর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা এই দুটো নামও মনে রাখবে, লঘু মাধ্যম ঘনমাধ্যম তো ঠিক আছে, এই ডেন্সার মিডিয়াম আর রিয়ারের মিডিয়াম এই দুটো নামও মনে রাখবে, এই দুটো নাম মনে রাখবে। তাহলে এই দুটো নাম যদি তোমরা মনে রাখো কি সুবিধা হবে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। ডারা, ডারা, ঠিক আছে, এই কথাটা মনে রাখো, কি ডি এ আর এ, বা ডি, এটা এটাও মনে রাখতে পারো, ড্রা মানে, বা ডারা মনে রাখতে পারো, ডি এ আর এ, এটা ছোট এই ছোট এটার কোনো ভ্যালু মানে নেই, এইটা মানে হচ্ছে এই বড় হাতের এই মানে ডি মানে হচ্ছে কি ডেন্সার, আর ডেন্সার এটার মানে কি ডেন্সার, ডেন্সার মিডিয়াম টু, ডেন্সার মিডিয়াম টু রিয়ারের মিডিয়াম, ডেন্সার মিডিয়াম টু রিয়ারের মিডিয়াম মে গেলে কি হয়? অ্যাওয়ে ফ্রম নর্মাল, অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মাল, নর্মাল কোনটাকে বলে? এই যে এই লালটাকে বা যেটাকে আমরা লম্ব বলছি এটাকে বলা হয় নর্মাল। এখানে কি বোঝাচ্ছে দেখো, ডেন্সার মিডিয়াম মানে ঘনমাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায়, ঘনমাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায় তখন কি হচ্ছে? অ্যাওয়ে ফ্রম, ঘনমাধ্যম মানে যেটাকে বলে ডেন্সার মিডিয়াম, আর লঘু মাধ্যম যেটা কি বলে রিয়ারের মিডিয়াম। এটা এইখান থেকে এখানে একটা মানে একটা ট্রিক, এই ট্রিকটা থেকে কি বোঝাচ্ছে যে যদি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে কি হবে? অ্যাওয়ে ফ্রম নর্মাল মানে এই নর্মাল থেকে দূরে চলে যাবে, অ্যাওয়ে ফ্রম নর্মাল, অ্যাওয়ে মানে কি কেউ দূরে চলে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, তাহলে অ্যাওয়ে ফ্রম নর্মাল মানে কি নর্মাল থেকে, নর্মাল কোনটাকে বলে? এইটাকে বলে, এই লাইনটাকে যেটাকে আমরা লম্ব বলি, যেটাকে আমরা বাংলায় কি বলি? লম্ব, লম্ব থেকে দূরে চলে যাওয়াটাকে বলা হয় অ্যাওয়ে ফ্রম নর্মাল। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে তোমরা যদি এইটা মনে রেখে দাও মানে ডারা মানে ডেন্সার টু রেয়ারার, ডেন্সার টু রেয়ারার অ্যাওয়ে ফ্রম নর্মাল, বোঝা গেছে? ডেন্সার থেকে রিয়ারারে গেলে অ্যাওয়ে ফ্রম নর্মাল হয়, এইটা যদি তোমরা মনে রেখে দাও তাহলে উল্টোটাও তোমরা মনে রেখে দিতে পারবে। উল্টোটা এখানে কি হচ্ছে? রেয়ারার টু ডেন্সার, রেয়ারার টু ডেন্সারে গেলে কি হচ্ছে? ইয়ের কি বলার নাম নর্মালের আরও কাছে চলে আসছে, ক্লোজ টু দ্য নর্মাল, নর্মালের কি হচ্ছে এখানে কাছে চলে আসছে, বোঝা গেছে? যদি তোমরা এটা মনে রেখে দিতে পারো তাহলে এটাও মনে রেখে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের এটা কোশ্চেন করতে পারে কোন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে আমাদের কি প্রতিসৃত রশ্মি আপাতিত প্রতিসৃত প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বেশি হয়, বুঝতে পারছো? তোমাদের এটা কোশ্চেন করতে পারে যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে কি বলে প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বেশি হয়, তাহলে তখন কি বলবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে
প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বেশি হয়। এবার তোমাদের উল্টোটাও কোশ্চেন করতে পারে, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে প্রতিসরণের ক্ষেত্রে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে বেশি হয়, আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে বেশি হয়। তখন কি লিখবে? তখন লিখবে হচ্ছে কি, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে বেশি হয়। বোঝা গেছে? বোঝা গেছে। এবার এগুলো দাদা কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে, তুমি তো আমাকে 2-3টে ফ্যাক্ট বলে দিলে, তুমি তো আমাকে 2-3টে ফ্যাক্ট বলে দিলে, কিন্তু এগুলো দাদা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে, এই কারণ কেন হচ্ছে, এই কারণটার জন্য আমরা দুটো সূত্র পড়বো। কি? প্রতিসরণের সূত্র। বোঝা গেছে? এর কারণটা জানার জন্য আমরা কি পড়বো? দুটো সূত্র, যেটাকে কি বলে? প্রতিসরণের সূত্র। ঠিক আছে, তো চলো প্রতিসরণের দুটো সূত্রগুলো পড়ে নি। তোমরা যে পড়েছিলে না, কি নাম আমাদের, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কি বলেছিলাম আমরা, মনে আছে তোমার? প্রতিফলনের সূত্র আপাতন কোণ ও প্রতিফলনের পর আপাতন কোণ ও কি জানি ওর নাম, প্রতিফলন কোণ দুটোই সমান হয়। ওই কালকে পরশু দিন আমি বলেওছিলাম, আগের দিন মানে যেটা পরশু দিন, হ্যাঁ পরশু দিন আমি বলেওছিলাম যে আপাতন কোণ আর কি নাম, প্রতিফলন কোণ দুটো সমান হয়, মানে I=R হয় প্রতিফলনের ক্ষেত্রে, বলেছিলাম তো প্রত্যেকবার। তাহলে এবার প্রতিসরণের দুটো সূত্র আছে, ভাই সাহেব পড়ে গেল, প্রতিসরণের দুটো সূত্র আছে, তো চলো সেই সূত্রগুলো আমরা পড়ি। প্রথম সূত্র হচ্ছে, প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা আমি পড়ি, তার একটা সেকেন্ড, এখানে ক্লিপটা ছিল, ক্লিপটা কই গেল, ক্লিপ পাচ্ছি না, ঠিক আছে ছাড়ো, এরকমই থাকবে ভাই সাহেব, থেকে যা ও থাকতে মঞ্জুর না, খুলে রাখি। তাহলে কি প্রথম সূত্র কি, প্রতিফলনের প্রথম সূত্র, প্রথম সূত্রটা খুব সোজা, প্রথম সূত্র। দাঁড়াও, এই প্রথম সূত্রটা তো লিখবো, তার সাথে সাথে আমরা কি করব, প্রথমে একটা জায়গায় এঁকে রেখে দিই, প্রথমে একটা জায়গায় একটা প্রতিসরণ হচ্ছে, সেটাকে আমরা কি করব, এঁকে রেখে দিই। ঠিক আছে, একটা অবিলম্ব আঁকতে হবে। ওই ভাই সাহেব দাঁড়িয়ে যা, অবিলম্ব বা লম্ব যেটাকে বলে, তোমরাও খাতায় এঁকে নাও পারলে। ঠিক আছে, এবার এটাকে আই বলবো, এটা কি বলবো, আই বলবো, এটা কি বলবো, আর বলবো। ঠিক আছে, আর এই পথে ওর যাওয়া উচিত ছিল। ঠিক, এবার আমরা কি করব, হ্যাঁ প্রথম সূত্র কি বলেছে, আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, কি বলেছে, আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, রশ্মি নয় এটাকে বলে রশ্মি, আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, মানে এটাকে বলে প্রতিসৃত রশ্মি, এটাকে বলে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, সৃত রশ্মি, আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব দুই মাধ্যমের বিভেদ তলের ওপর, এটাকে দুই মাধ্যমের বিভেদ তল, দুই মাধ্যমের তোমরা কিন্তু খাতায় এটা লিখবে, দুই মাধ্যমের বিভেদ তলের ওপর, বিভেদ তলের ওপর, দুই মাধ্যমের বিভেদ তলের ওপর, কই গেল, বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব কি একই সমতলে থাকে, কি একই সমতলে থাকে, একই সমতলে থাকে। তার মানে কি বলছে, এটা বলছে আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, কি বলছে, আপাতিত রশ্মি ও এটাকে বলা হয় আপাতিত রশ্মি, এই যে বাইরের যেটা আপাতন করছে সেটাকে কি বলা হয়, আপাতিত রশ্মি, আর কি, আর যেটা প্রতিসৃত রশ্মি মানে কি, যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি, বা যেটা প্রতিসরণের পর যেটা হচ্ছে সেটাকে কি বলা হয়, প্রতিসৃত রশ্মি। ও আপাতন বিন্দুতে, এই পয়েন্টটাকে বলা হয় আপাতন বিন্দু, এই পয়েন্টটাকে কি বলা হয়, আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে
দুই মাধ্যমের বিভেদ তলের ওপর, আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তল, এটাকে বিভেদ তল বলে, বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, এটাও অঙ্কিত অভিলম্ব, এই যে এটা হচ্ছে গিয়ে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দেখো দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, দেখো কি হচ্ছে, কি বলছে, এই যে এই পয়েন্টটা মানে কি বলছে, আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে, ও আপাতন বিন্দুতে, ঠিক আছে, কি বলছে, হ্যাঁ আপাতিত রশ্মি ও আপাতন বিন্দুতে, হ্যাঁ ও আপাতন বিন্দুতে মানে এই পয়েন্টটা দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, মানে এই পয়েন্টটাতেই তো অঙ্কিত অভিলম্ব হয়, তার মানে এই পয়েন্টটা কোথায় থাকবে সবসময়, এখানে কি বলতে চাইছে, এখানে আসল বলতে চাইছে যে এই পয়েন্টটা এই একটা সমতলে একটা থাকবে, কি হচ্ছে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, মানে এখানে মোরাললেস বলতে চাইছে, যেটা আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে, এই পয়েন্টটা মানে সবগুলো যেখানে এসে মিট করছে, সবগুলো যেখানটা এসে মিট করছে সেটা একটা সমতলে থাকে, তিনটেই একটা সমতলে, এই দেখো তিনটেই একটা পয়েন্টের মধ্যে থাকে, বোঝা গেছে, বোঝা গেছে, এটাই বলতে চাইছে, এই কালো পয়েন্টটার ওপরে আছে যেটাকে বিভেদ তল বলে, বিভেদ তলের ওপর এটা থাকে, ঠিক আছে, এটাই বলতে চাইছে, ঠিক। এবার নেক্সট সূত্র কি, একটা হলো এটা, তারপর এটা লিখেছো, এটা তোমরা লিখেছো, এটা যদি লিখে নাও তাহলে আমি দ্বিতীয় সূত্রটা লিখতে পারি, তাহলে এটাকে আমি মুছছি, হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো কি বলতে চাইছে, বলতে চাইছে যে এই তিনটেই মানে একটা আপাতিত রশ্মি আর একটা কি প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তিনটেই একই সমতলে থাকে, তিনটেই কি হয় একই সমতলে থাকে, বোঝা গেছে, বোঝা গেছে, মানে তিনটেই একটাই সমতলের উপরে থাকবে, যেটা এই কালোটা, ঠিক ঠিক। এবার কি দ্বিতীয় সূত্র, এবার কি দ্বিতীয় সূত্র, দ্বিতীয় স্পেলিং ঠিক, দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলের দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে কি, আলোর প্রতিসরণ হলে হয়ে গেল আপাতন কোণের সাইন, কি বলছে, আপাতন কোণের সাইন ও আপাতন কোণের সাইন ও কি বলছে প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, কি বলতে চাইছে এখানে, কি বলছে দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যমের এটা একটা মাধ্যম, ঠিক। এবার কি বলছে, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলের একটি নির্দিষ্ট বর্ণের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে, মানে একটি নির্দিষ্ট বর্ণ যদি লাল হয় তাহলে লাল, যদি হলুদ হয় হলুদ, সাদা আলো যদি হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, সাদা, কারণ সাদাটা থেকে ওই যে আমাদের রামধনু তৈরি দেখে না, হ্যাঁ রামধনুটাও এই প্রতিফলনেরই একটা ঠিক আছে, সাদা আলো হলে কিন্তু হবে না, ঠিক আছে, সাদা আলো হলে হবে না, কি করতে হবে আমাদের, লাল বা মোনোক্রোম্যাটিক লাইট বা একটা ধরনেরই লাইট লাগবে আমাদের, মানে যেটা একটা রঙই হবে, হলুদ, লাল, নীল, সবুজ, এই সব কালার। তাহলে কি বলছে, একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন মানে তোমরা সাইন, কস,
তারপরে কি হয় ট্যান, এগুলো জানো কি হয়, সাইন কস ট্যান সেক কোসেক, তারপরে কি হয় কট, এগুলো মানে কি জানো, সেক সাইন ট্রিগোনোমেট্রি। সাইন, এখানে সাইন মানে কি বলছে, কোনো একটা জিনিসের সাইন মানে বলে না ওই চিহ্ন, ওই চিহ্ন বলছে না এখানে সাইন মানে, এখানে সাইন মানে বলছে হচ্ছে কি এই আমরা সাইন লিখি না, যে সাইন থিটা কস থিটা, এখানে ওই সাইনের কথা বলা হচ্ছে। কি বলছে, আপাতন কোণের সাইন, মানে এখানে আপাতন কোণ কোনটা, আই, তাহলে কি সাইন আই, এখানে বলছে সাইন আই। ও প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন কি, সাইন আর, প্রতিসরণ কোণের সাইন কি হয়, প্রতিসরণ কোণের সাইন হয় আর, কি হয় সাইন আর, মানে প্রতিসরণ কোণটা কত আর, তাহলে কি সাইন আর, সাইন আই ও সাইন আর এর কি কই গেল, আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এইটা আর এটার অনুপাত, অনুপাত মানে কি সবসময় বলেছি ডিভাইড করে দেওয়া, অনুপাত মানে কি সবসময় বলেছি ডিভাইড করে দেয়, সেটা সর্বদা কি হয় ধ্রুবক হয়, এখানে কি বলছে সেটা সর্বদা ধ্রুবক হয়, বা এটাকে কি লিখতে পারি ধ্রুবক, এটা ইজুগাল টু ধ্রুবক, এটা কি দিয়ে ডিনোট করি আমরা, মিউ দিয়েও ডিনোট করি, এটা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়েও ডিনোট করি। তাহলে কি বলতে চাইছি এখানে, বুঝতে পেরেছি, এখানে যে সাইন বলছে, সাইন মানে কি বুঝতে পেরেছো, এই যে এই সাইন মানে কি বুঝতে পেরেছো, সাইন মানে কোনো চিহ্ন নয়, সাইন মানে হচ্ছে সাইন থিটা কস থিটা, ওই সাইন এখানে ব্যবহার করা হয়। কি বলছে, দ্বিতীয় সূত্রটা, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন, মানে এই যে এটাকে বলে আপাতন কোণের সাইন, ও প্রতিসরণ কোণের সাইন, এটা প্রতিসরণ কোণের সাইন নের অনুপাতকে, সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, এটাই হচ্ছে কি দ্বিতীয়। কি বলছে, এইটা সর্বদা ধ্রুবক হয়, কি হয় সর্বদা এটা ধ্রুবক হয়, বোঝা গেছে। এবার এই ধ্রুবক রাশিটাকে, তাহলে আমরা সূত্র পেলাম, কি পেলাম, সাইন আই বাই সাইন আর ইজুগাল টু, সাইন আই বাই সাইন আর ইজুগাল টু কি পাচ্ছি, মিউ পাচ্ছি। হ্যাঁ, এবার এই মিউটাকেই আমরা কি বলি, দেখো যদি তাহলে একটা সুবিধা, দেখো যদি আমরা এটা যেহেতু ধ্রুবক হয়, দুটো রশ্মির ক্ষেত্রে ধরো যে এটা ধরো যে বায়ু থেকে জল মাধ্যমে যাচ্ছে, যদি দেখো, যদি ধরো যে আমাকে কেউ বলে দিল, তোমরা জানি না কতটা সাইন থিটা কস থিটা এসব কিছু জানো, তাও যদি ধরো যে আমাকে কেউ বলে দিল এইটার মান কি বলে, মিউ এর মান 3.2, ঠিক আছে, মিউ এর মান 3.2, আর আই এর মান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, আই এর মান কত 30 ডিগ্রি, ঠিক, আই এর মান কত 30 ডিগ্রি, তাই আই এর মান 30 ডিগ্রি লিখবো। তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তাহলে আর এর মানটা বের করো, তাহলে আর এর মানটা বের করো, তাহলে তুমি কি লিখবে এখানে সাইন আর, স্যার হয়ে গেছে, কি লিখবে সাইন আর, ঠিক। এবার এইখান থেকে আমি কি বের করতে হবে, সাইন আর এর মান, দেখো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় জানো, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় জানো, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ, কত হয় হাফ, তাহলে হাফ ইন্টু 1 বাই সাইন আর, হাফ ইন্টু 1 বাই সাইন আর ইজুগাল টু 3/2, তাহলে দেখো এই টু কেটে গেল, তাহলে সাইন আর ইজুগাল টু কি হচ্ছে, সাইন আর ইজুগাল টু কি হচ্ছে 1/3, ঠিক আছে, তাহলে আর ইজুগাল টু সাইন ইনভার্স 1/3, এটা একটা ভ্যালু, বুঝতে পেরেছো, এটা তোমরা বুঝতে পারছো না, সাইন ইনভার্স কিছু পড়ে দিলে দাদা মাথা পুরো খারাপ হয়ে গেল, অত তোমাদের ভাবতে হবে না, এটা একটা সাইনের, তাহলে এখান থেকে আমরা আর এর একটা ভ্যালু পেয়ে গেলাম, এটা তোমরা মাথায় রাখলে গেলো, এখান থেকে আমরা কি আর এর একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা কি সাইন ইনভার্স 1/3, বোঝা গেছে, এই হচ্ছে কি কথা। তাহলে যদি আমাদের, তার মানে এই যে মিউটা আমাদের খুব কাজের জিনিস, মিউটা আমাদের জীবনে খুব কাজের জিনিস, আমাদের জীবনে কি এসব আলো ঠালোর ক্ষেত্রে খুব কাজের জিনিস, যদি আমাদের কেউ আই বলে দেয় তাহলে আমরা আর বের করে নিতে পারবো, মানে কতটা প্রতিসরণ হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলটা কত বেরিয়েছে, সেসব আমরা বের করে নিতে পারবো, তাই না, তাই তো, সেটা আমরা বের করে নিতে পারবো। আবার কি বলার নাম, ওটা বের করে নিতে পারবো। তারপর যদি আমাকে কেউ যদি প্রতিসরণ কোণ দিয়ে দেয় তাহলে আমরা আপাতন কোণ বের করে নিতে পারবো, তাহলে মিউটা খুব কাজের জিনিস। তার জন্য মিউটাকে কি বলা হয়, এই মিউটাকে কি বলা হয়, মিউটাকে বলা হয় কোনো বস্তুর বা কোনো মাধ্যমের
মাধ্যমের কি বলা হয়? মিউটাকে প্রতিসরাঙ্ক, সারাঙ্ক বলা হয় না, সরাঙ্ক বলা হয়। কোনো মাধ্যমের মিউ 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 স্নেলের সূত্র কই গেল প্রতিসরাঙ্ক, সরাঙ্ক। বোঝা গেছে? তাহলে মিউটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। ধরো যে এটা যদি কোনো একটা মাধ্যম থাকে, ধরো যে এটা ধরো যে জল, কি জল, মিউ জল মানে কি? কোনো মাধ্যম থেকে মানে বায়ু মাধ্যম থেকে যদি কোনো একটা রশ্মি, যদি কোনো রশ্মি জলের মধ্যে যদি আসে, বায়ু মাধ্যম থেকে কোনো রশ্মি জলে আসে, তাহলে তার আপাতন কোণের সাইন আর কি প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে হচ্ছে গিয়ে এই প্রতিসরাঙ্ক মানের সমান। তখন কি হবে? এই প্রতিসরাঙ্ক মানের সমান। বা এই প্রতিসরাঙ্ক মান জলের ক্ষেত্রে কত হয় জানো? এই মিউ ওয়াটার কত হয় জানো? মিউ ওয়াটার ইজ ইকুয়াল টু হয় 1.5, বা যেটাকে আমরা লিখতে পারি 3/2, 1.5 বা 3/2। বোঝা গেছে? মিউ ওয়াটারের মান কত হয়? 3/2। এটা তোমাদের মনে রাখতে হবে না, আমি তাও বলে দিচ্ছি। তার মানে কি হচ্ছে? এটা থেকে কি বোঝাচ্ছে? মিউ ওয়াটার 3/2 মানে কি বোঝাতে চাইছে? মিউ ওয়াটার ইজ ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু বোঝাতে চাইছে ইজুকাল টু ভাই সাব ইজুকাল টু কি ছেড়ে দাও। ইজুকাল টু মানে ইজুকাল টু কোথা থেকে আসছে? ছেড়ে দাও। মিউ ওয়াটার ইজ ইকুয়াল টু 3/2 বা 1/1.5 মানে কি বোঝাতে চাইছে? মানে বোঝাতে চাইছে যে যদি কোনো আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আসে, তাহলে তার আপাতন কোণের সাইন ও কি প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হবে হচ্ছে গিয়ে 3/2। বোঝাতে পেরেছি? এবার আরো একটা জিনিস হয়, কি সেটাকে কি বলে? ধরো যে তোমাকে দিল μ1/μ2, এটার মানে কি? এটার মান ধরো যে তোমাকে দিল √2, এটার মান তোমাকে দিল √3। এটার মানে কি? ধরো যে ওপরে কোনো একটা মাধ্যম আছে যাকে আমরা 1 দিলাম, আর নিচে কোনো একটা মাধ্যম আছে যার নাম আমরা 2 দিলাম। ধরো যে জল হতে পারে, কাঁচ হতে পারে, কিছু একটা হতে পারে, নিচেও জল বা কাঁচ কিছু হতে পারে, বা মধু হতে পারে, যা খুশি তুমি যা ভাবতে পারো তাই হতে পারে। ঠিক আছে? তাহলে 1 আর 2 মানে কি হচ্ছে? μ1/2, 1 আর 2 মানে হচ্ছে এই 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যখন কি বলে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যখন কোনো আলোক রশ্মি আসে, তাহলে তা আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে 1μ2 বলা হয়। বোঝা গেছে? এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়? বোঝা গেছে? বোঝা গেছে? এবার মিউকে আমরা তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খাতায় লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। কি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবার এই সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদের প্রচুর জায়গায় কাজে লাগে। কিরকম জায়গায় কাজে লাগে? এক হচ্ছে গিয়ে তোমার আমরা যখন পড়বো, কি পড়বো? প্রিজম পড়বো, স্ল্যাব পড়বো। প্রিজম স্ল্যাব তো আছে শুধু গঠন টঠন সব বোঝাবো, কিন্তু প্রিজম স্ল্যাব যখন ভিতরে ঢুকবো, মানে ওরা যখন আরো এক্সপ্লেন করে পড়বো, মানে ওখান থেকে যখন লাইট রে পাস করাবো, তখন আমরা আরো ভালো করে বুঝবো। বা যখন লেন্স পড়বো, ঠিক আছে, তখন এই ফর্মুলাটা খুব ইউজ হবে, এই ফর্মুলাটা। এবার এই ফর্মুলাটার আরেকটা নাম হচ্ছে কি স্নেলের সূত্র। যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আরেকটা নাম কি? স্নেলের সূত্র। কি স্পেলিং? স্নেল। আমিও জানি না ভাই সাহেব, আমি আবার লোকজনকে জ্ঞান দিচ্ছি। স্নেলের সূত্র কি? স্নেলের সূত্র বা স্নেল মানে কি? স্নেল মানে কারো একটা মানুষের নাম। স্নেল মানে তোমরা আবার শামুক টামুক ভেবে নিও না। হ্যালো, বুঝতে পারছো তো ভাই লোক? হ্যাঁ, পাচ্ছ কি পাচ্ছ না? বলে না কান টান খারাপ হয়ে গেছে না? কান টান খারাপ হয় মাঝে মাঝে, ঘুমিয়ে টুমিয়ে লোকজন পড়তে পারে। মানে ভাবছি দাদা তো বকে যাচ্ছে, কিছু যায় আসে না। আমি আগে যখন ক্লাস করতাম, ঠিক আছে, আমি অনলাইনে পড়েছি, তোমাদেরকে বলেছি। আমি যখন আগে ক্লাস করতাম, আমার সাথে কি হতো জানো তো? আমি ক্লাস করতাম যখন কেমিস্ট্রি ক্লাস করতাম, তখনই হতো আমার সাথে। ফিজিক্স বা অঙ্ক ক্লাসের সময় হতো না। কেমিস্ট্রি ক্লাস করছি, কানে হেডফোন দেওয়া, এবার না আমার একটা তন্দ্রার মতন আসতো। আমি ক্লাস সব শুনতে পাচ্ছি, কানে আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু কি হতো,
কানে সব শুনছি আমি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। স্যারও দেখছি খাতায় মানে বোর্ডে কিছু 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 লিখছে, স্যারও দেখছি বোর্ডে কিছু কিছু লিখছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না। তার মানে আমি ঘুমিয়ে পড়েছি। মানে তা আমি শুনতে পাচ্ছি সব কিছু, স্যার বকছে, স্যারের মুখ নড়ছে, স্যার বকছে, আর আমি এরকম করছি। হ্যাঁ, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। সেরকম তোমার সাথেও হতে পারে, তাই স্যাররাও এরকম করতো মাঝে মাঝে, যে ওয়েক আপ ওয়েক আপ এরকম বলতো স্যার। আমাদের আমাদের সচিন স্যার কি বলতো জানো তো, হ্যালো হ্যালো নজর স্ক্রিন পার, এরকম বলতো, ঠিক আছে? এটা বলতো আমাদের, মানে আমি হিন্দিতে পড়েছি বেশিরভাগ। আমি কোথায় পড়েছি সেটাও আমি বলে দিতে পারি, আমি পিডাব্লিউ থেকে পড়েছি, ঠিক আছে? আমি পিডাব্লিউ থেকে পড়েছি। তো ওই স্যার বলতো, সচিন স্যার, হ্যালো হ্যালো নজর স্ক্রিন পার, এরকম বলতো। তো আমি তোমাদের কি বলবো, হ্যালো হ্যালো নজর স্ক্রিন পার কি বলা হয়? দৃষ্টিশক্তি স্ক্রিনের দিকে। ভাই স্যার এটা একটা ভালো ভাষা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের কি বলা উচিত? হ্যালো হ্যালো কি বলা উচিত? হ্যালো 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 এদিকে তাকাও। হ্যাঁ ভাই সাহেব ভালো এটা, হ্যালো হ্যালো এদিকে তাকাও, তাকাও তাকাও। কি তাহলে কোথায় ছিল আমরা? স্নেলের সূত্রে ছিলাম। তাহলে এখানে স্নেল মানে কি, কোনো শামুক নয়, স্নেল একটা বৈজ্ঞানিকের নাম, যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দিয়েছিল। আর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কি? সাইন আই বাই সাইন আর ইজুয়াল টু ধ্রুবক হয়। বোঝা গেছে? মানে এটা আমি ভালো ভাষায় বললাম, মানে ছোট শর্ট ফর্মে, সাইন আই বাই সাইন আর ইজুয়াল টু আর। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কি? তারপর আমি একবার পড়তে হবে। দুই নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে কি না বলো, বলো বলো, টেল টেল। তাহলে কি বলা হয় মিউটাকে? আরেকটা জিনিস কি জানলাম, মিউটাকে কি বলা হয়? মিউটাকে বলা হয় হচ্ছে কি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। ইংলিশে কি বলা হয় সেটাকে? ইংলিশে বলা হয় কোনো মাধ্যমের কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বোঝা গেছে? এবার মিউটাকে আমরা আরেকটা ভাবেও লিখতে পারি। মিউটা ওই যে বললাম সাইন আই বাই সাইন আর, বললাম তো সাইন আই বাই সাইন আর। মিউ ইজুয়াল টু আরেকটা জিনিস হয়, ধরো যে কোনো একটা মাধ্যম, এটা ধরো যে জল, এটা ধরো যে জল, এটা ধরো যে বায়ু, ঠিক আছে? তাহলে মিউ এর আরেকটা মান হয়। তাহলে মিউকে আমরা আরেকটা ভাবেও লিখতে পারি। কি লিখতে পারি? যে মাধ্যমে আছে, এটা কি শূন্য মাধ্যমে আছে, বা বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম দুটোই এক কথা, ঠিক আছে? শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম দুটো এক। তাহলে কি, যে মাধ্যমে আছে সেই মাধ্যমে আলোর গতি, যে মাধ্যমে আছে সেই মাধ্যমে আলোর গতি ডিভাইডেড বাই যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতি। ধরো যে জলে আলোর গতি হচ্ছে গিয়ে ভি, আর এমনি বায়ুতে আলোর গতি সি। তাহলে কি হচ্ছে? তাহলে মিউ ইজুয়াল টু কি হচ্ছে? সি বাই ভি। মিউ ইজুয়াল টু কি হচ্ছে? সি বাই ভি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে যদি উল্টোটাও হতো, তাহলে কি করতাম? যে মাধ্যম থেকে যাচ্ছে, সবসময় মনে রাখবে, যে মাধ্যম থেকে যাচ্ছে সে মাধ্যমেরটা ওপরে হবে, সে মাধ্যমে জলের বা বায়ু যেটা দেওয়া তাতে আলো স্পিডটা ওপরে হবে। এই মাধ্যম থেকে যাচ্ছে তাই এই মাধ্যমে আলো স্পিডটা ওপরে হবে। যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আলো স্পিডটা কি হবে? নিচে হবে। বোঝা গেছে? খুব ইজি পিজি লেমন স্কুইজি। এবার এরা যদি শূন্য মাধ্যম না হয়, ধরো যে একটা হতো জল, ওপরে একটা হতো ধরো যে জল, ওপরেরটা ধরো যে জল, ওপরেরটা কি জল, আর নিচেরটা হচ্ছে গিয়ে, নিচেরটা কি বলবো? কাঁচ। নিচেরটা কত? কাঁচ। নিচেরটা হচ্ছে কাঁচ। এটা কি কাঁচ স্পেলিং? ভাই সাহেব জানি না, ছেড়ে দাও, ক্ষমা করো ভাই সাহেব, আমার কেউ একটু বাংলা একটু শিখিয়ে দাও, কেউ বাংলা কি ইংলিশের স্পেলিং পারি না ভাই সাহেব, ছেড়ে দাও। যদি দেখো এবার, তাহলে এইখানে মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে, বা প্রতিসরাঙ্ক কি হবে? এখানে প্রতিসরাঙ্ক ইজুয়াল টু হবে জলে বায়ুর কি বলে, জলে আলোর বেগ কত হয়, ধরলাম v1, আর কাঁচে আলোর বেগ কত হয়, ধরলাম v2। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজুয়াল টু কি হবে? যেখান থেকে যাচ্ছে তার সেই মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। বোঝা গেছে? তাহলে এই দুটো মাধ্যম যদি তোমাকে দিয়ে দেয় যে জলে আলোর বেগ হচ্ছে গিয়ে এত, কাঁচে আলোর বেগ হচ্ছে গিয়ে এত, তাহলে তুমি ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করো। তুমি বের করতে পারো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নাও। তাহলে এই দুই মাধ্যমের কি বের করবে? নাম বলো না,
প্রতিসরাঙ্ক বের করো, তাহলে তুমি বের করতে পারবে। হ্যাঁ, তা এবার হয়েছে। এবার শোনো একটা গল্প, অনেক গল্প হচ্ছে, গল্পই তো বাঁচে জীবন। ঠিক আছে, বোঝা গেছে। এবার কি করবো, এটাকে মুছি, কোথায় মুছলাম, বক্সটাকে। তোমরা কিন্তু এগুলো লিখবে। এবার শোনো একটা গল্প। যদি বায়ু মাধ্যমে আলোর কি বলে তরঙ্গ দৈর্ঘ্য বা যেটাকে বলা হয় হ্যাঁ দৈর্ঘ্য, যেটাকে বলা হয় ওয়েভলেন্থ, তরঙ্গের ওয়েভলেন্থ, সেটা যদি বায়ু মাধ্যমে ছেড়ে দাও, যদি বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ল্যামডা নট হয়, ল্যামডা নট, এই জিরো লেখা মানে ল্যামডা নট এটাকে বলে, ঠিক, এইটাকে ল্যামডা বলে, এই সাইনটাকে কি বলে ল্যামডা বলে, আর এটা কি বলে নট, ল্যামডা নট। যদি বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট হয়, আর বায়ু মাধ্যমে লেখা উচিত মাধ্যমে, আর বায়ু মাধ্যমে কম্পাঙ্ক কম্পাঙ্ক, আর বায়ু মাধ্যমের কম্পাঙ্ক যদি মিউ হয়, বায়ু মাধ্যমের কম্পাঙ্ক যদি, এটা কি বলা হয় মিউ না নিউ বলা হয়, এটা কি বলা হয় নিউ, কি নি ইউ মানে NEU, এটা কি বলা হয় নিউ। এটাকে আবার আসুন টাটা নিউ একটা বেরিয়েছে না, টাটা নিউ, ওই নিউর বদলে নিউ হয়, এটা কি হয় নিউ, ঠিক আছে। এই নিউ না, আবার হ্যাপি নিউ ইয়ারের ওই নিউ নয়, এটা ইউ হয়, শেষে কি হয় ইউ, বোঝা গেছে। এটাকে কি বলা হয় নিউ। যদি কম্পাঙ্ক নিউ হয় তাহলে একটা জিনিস হয়, তাহলে কি হয় তোমরা এর পাশে লিখে রাখো, এটাকে বলা হয় ল্যামডা, কি বলা হয় এটাকে, তোমরা এর পাশে লিখে রাখতে পারো, এটাকে বলা হয় ল্যামডা, কি বলা হয় ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা, আর এটাকে কি বলা হয় নিউ, NEU নিউ, বোঝা গেছে। যদি বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট হয় আর কম্পাঙ্ক কি হয় নিউ হয়, তাহলে কি বলে আলোর গতিবেগ c ইজ ইকুয়াল টু হয়, তাহলে আলোর গতিবেগ c ইজ ইকুয়াল টু হয় ল্যামডা নট, কি হয় ল্যামডা নট গুণ মিউ, ঠিক আছে। এটা তোমরা জানতে না, এটা আমি তোমাদের বলছি, এটা একটা ফ্যাক্ট, এটা কি ফ্যাক্ট, এটার কারণ জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট যে কোনো কিছুর গতিবেগ, কোনো মাধ্যমে আলোর গতিবেগ ইজ ইকুয়াল টু হয় সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ইনটু সেই মাধ্যমে আলোর কম্পাঙ্ক, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। এটা আবার বলবে না দাদা এটা তো আমি বুঝতে পারলাম না, এটা কি কথা, তোমার নাম কি বলবো, আরে সব কিছু বোঝা হয় না ভাই, কিছু ফ্যাক্ট হয়, কি হয় ফ্যাক্ট হয়, বোঝা গেছে, এটাই সেরকম ফ্যাক্ট। বা এটা বলতে আরো যে আমেরিকা কেন বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী রাষ্ট্র, কারণ কি ওরা খেটেছে, ঠিক আছে, এরকম কারণ ওরা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, কারণ ওরা খেটেছে, এরকম জিনিসপত্র তুমি দেখতে পারো, সেরকমই এটা একটা কি ফ্যাক্ট, এটা কি ফ্যাক্ট, বোঝা গেছে। তাহলে কি হয় c ইজ ইকুয়াল টু, মানে কোনো মাধ্যমে যদি আলোর গতিবেগ হয়, এবার যদি ভিও হয়, দেখো যদি ভিও হয়, ধরো যে কোনো একটা মাধ্যমে আলোর গতিবেগ v, এবং সেই মাধ্যমে কম্পাঙ্ক হচ্ছে কি ল্যামডা, এই কম্পাঙ্ক হচ্ছে কি নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, তাহলে কি হবে v ইজ ইকুয়াল টু হবে ল্যামডা, হবে ল্যামডা গুণ কি হবে নিউ, ল্যামডা গুণ নিউ হবে, বোঝা গেছে। এটা হচ্ছে কি গল্প, ঠিক। তাহলে কোনো মাধ্যমে আলোর গতিবেগ বের করতে গেলে কি করতে হবে, সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এবং তাকে কি দিয়ে গুণ করতে হবে, তাকে আমাদের কি কম্পাঙ্ক দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো এইটা বুঝতে পেরেছো, এটার নিচে তোমরা এটাও লিখে রাখতে পারো, v ইজ ইকুয়াল টু ল্যামডা গুণ মিউ, এটাও লিখে রাখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো
এই ওপরটাতে কি লিখতে পারি তাহলে? ওপরটাতে কি লিখতে পারি? ওপরটাতে লিখতে পারি ল্যামডা নট নিউ ডিভাইডেড বাই ল্যামডা নিউ, ল্যামডা নট নিউ ডিভাইডেড বাই ল্যামডা নিউ, এটা ল্যামডা, হ্যাঁ ঠিক লিখতে পারি। এবার শোনো তোমার একটা গল্প বলি, এবার আরও একটা ফ্যাক্ট বলার সময় হয়ে গেছে। কি ফ্যাক্টটা? ফ্যাক্টটা হচ্ছে গিয়ে দাদা অ্যান্ড দেয়ার দিদিস, ফ্যাক্ট হচ্ছে গিয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলেও আলো বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বাংলা কি বলে আমি জানি না ভাই সাহেব, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে বাংলা কি বলা হয়? তোর চুম্বকীয় ওয়েভ কি বলা হয়? ছেড়ে দাও যাই বলা হোক না কেন। ধরো যে আলো, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো এটাই লিখতে পারো যে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যদি এক মাধ্যম থেকে, মাধ্যম এখানটা লিখব না, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য পাল্টালেও তার কম্পাঙ্ক কম্পাঙ্ক পাল্টায় না, পাল্টায় না। বোঝা গেছে কি বলছি এখানে দাদা কি বলছো তুমি? বলছি যে যদি আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বাংলায় কি বলে আমি জানি না ভাই সাহেব, বাংলায় বলে হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বকীয় ওয়েভ, কি বলে বাংলায়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ছাড়ো কিছু একটা বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? তুমি একটু সার্চ মেরে আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? আমি তাহলে কালকে বলে দেবো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যেটাকে লাইট, যদি লাইট হয়, যদি আমরা লাইট ধরি, লাইটের কি হয়? যদি লাইট এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন লাইটের কি গতিবেগ বদলায়, ঠিক আছে? লাইটের গতি বদলায়, যদি গতি বদলায় তাহলে কি বদলায়? ল্যামডা, বা যেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বাংলায় কি বলে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ট্রান্সলেশন দেখেছো? তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে কি ওয়েভ লেন্থ, তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বাংলায় কি বলে? তড়িৎ চুম্বকীয়, কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি বলছে এখানে? যদি আলো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ঠিক আছে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য পাল্টায়। তাহলে তার এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো, শীতে বা বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? ল্যামডা নট, ঠিক আছে? এবং অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হলো? ল্যামডা। অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হলো? ল্যামডা। কিন্তু তাও দেখো, বায়ু মাধ্যমেও আমাদের তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে নিউ, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক কত? নিউ। এবং অন্য মাধ্যমেও তরঙ্গ দৈর্ঘ্য কত? নিউ। বোঝা গেছে? তরঙ্গ দৈর্ঘ্য কত? নিউ। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা করতে পারি হচ্ছে গিয়ে এইখানে এই নিউ আর এই নিউ কেটে দিতে পারি, এই নিউ আর এই নিউ কেটে দিতে পারি। এই নিউ আর এই নিউ কেটে দিলে তাহলে আমাদের কি বেরোচ্ছে? মিউ ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি বেরোচ্ছে? মিউ ইজ ইকুয়াল টু কি বেরোচ্ছে? ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা। বা এটাকে আরেকটা ভালোভাবে লিখতে পারি, কি লিখতে পারি? আমি এই পাশটা পুরো মুছছি,
তোমরা কিন্তু সব লিখবে, আমি যা যা বোর্ডে আঁকছি, লিখছি, লাফালাফি করছি, যা করছি সব লিখবে, কিন্তু পজ করে লিখবে দরকার হলে, কিন্তু লিখবে। আমি যদি লেখার টাইম না দিই তাও লিখবে। কি তাহলে এখানে কি করতে পারি আমরা, মিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি, সি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করতে পারি। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আর। এবার দেখো যখন এত কিছু পেয়ে গেলাম, তাহলে দেখো দেখো এবার এবার কি মজাদার জিনিসপত্র হবে। দেখো যদি আমাকে যদি কোনো আলোর কোনো একটা মাধ্যমে গতিবেগ বলে দেয়, ধরো যে শূন্য মাধ্যমে গতিবেগ বলে দিল, আর অন্য কোনো একটা মাধ্যমে গতিবেগ বলে দিল। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ জানি। যদি আমাকে বলে দেয় আলোর কোনো একটা মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে আমরা সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে পারবো, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে পারবো। তাহলে সেই মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক যদি আমরা বের করে নিই, তাহলে সেই মাধ্যমের ল্যামডা নট আর ল্যামডা, বা যেটাকে কি বলে মানে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে পারবো। হ্যাঁ, প্লাস আরেকটা কি বের করতে পারবো, যদি প্রতিসরাঙ্ক যদি জানতে পেরে যাই, তাহলে সেই মাধ্যমের কি বলে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের মানও বের করবো, অনুপাতও বের করতে পারবো। বোঝা গেছে আমরা কত কিছু শিখে যাবো এখান থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে কি গল্প, ঠিক। তো চলো এবার দুটো তিনটে একটু অঙ্ক করা যাক, ঠিক আছে। এবার মজা দিয়ে এই ফর্মুলা, এতগুলো ফর্মুলা যে আমরা এত খাটলাম খুটলাম, এগুলো দিয়ে দুটো তিনটে আমরা কি করব, অঙ্ক করবো। তো চলো সেই অঙ্কগুলো করি। হ্যাঁ, তো চলো কিছু অঙ্ক করা যাক। কি করবো অঙ্ক, ফার্স্ট অঙ্ক হচ্ছে গিয়ে, দেখো তোমরা এখানটা ওপরটা দেখতে পাচ্ছ টেকনোগাইজের সুবাদে, কি দেখতে পাচ্ছ ফার্স্ট অঙ্ক হচ্ছে গিয়ে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান কত। কি কৌণিক চ্যুতির মান কত, তার মানে কি বলতে চাইছে, ধরো যে কিছু একটা প্রতিসরণ হচ্ছে, কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণ মানে কি বলছে, ধরো যে একটা কোনো একটা রে এলো, এসে এরকমভাবে বেরিয়ে গেল, ঠিক। প্রতিসরণ হচ্ছে, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে। তো বলছে অন্য গালি বলছে যে এই কোণটা, এটাকে আপাতন কোণ বলে। আপাতন কোণের মান হচ্ছে গিয়ে কত বলছে, 45°। আপাতন কোণের মান কি বলছে, 45°। আর প্রতিসরণ কোণের মান কত বলছে, 30°। প্রতিসরণ কোণের মান কত বলছে, 30°। হলে বলছে কৌণিক চ্যুতি কত। কি কৌণিক চ্যুতি কত, কৌণিক চ্যুতি মানে কি, কৌণিক চ্যুতি মানে হচ্ছে গিয়ে এই লাইট রেটার কোন দিকে যাওয়া উচিত ছিল, লাইট রেটা এরকম যাওয়া উচিত ছিল, তো লাইট রেটা এরকম যাওয়া উচিত ছিল। হ্যাঁ, লাইট রেটা এরকম যাওয়া উচিত ছিল তো, কিন্তু গেছে কোন দিকে, এরকম বেঁকে গেছে, কোন দিকে, এইদিকে বেঁকে গেছে, ঠিক। এবার এটাকে যে কতটা বেঁকেছে, মানে এই ডিস্টেন্সটা, এই ডিফ্লেকশনটা, এই ডেল্টা, এটাকে আমরা ডেল্টা বলতে পারি। এই ডিফ্লেকশনটা কত, সেটাকে কি বলা হয়, কৌণিক চ্যুতি। ডেল্টা কি, ডেল্টা ইজ ইকুয়াল টু কি, কৌণিক চ্যুতি। স্পেলিং কৌণিক চ্যুতি। কি এটা ডেল্টাটাকে কি বলা হয়, কৌণিক চ্যুতি। মানে এটা কতটা অ্যাঙ্গেল বেঁকেছে, মানে ওই দিকে যাওয়া উচিত ছিল, যে পথে যাওয়া উচিত ছিল তার থেকে কতটা অ্যাঙ্গেল বেঁকেছে, সেটাই কি বলা হয়, কৌণিক চ্যুতি। এটা আমরা কিভাবে বের করব, দেখো এইটা যদি 45° হয়, তাহলে এই পুরোটাও 45° হবে, এই পুরোটাও কত হবে, 45°। এটা সবাই জানো, কারণ যদি একটা ক্রস আঁকি, এবার আমরা একটা ক্রস আঁকি, এই কোণটা যত হয় এই কোণটাও কি হয়, সেম হয়। এটা কি তোমরা জানো, যদি আমরা একটা ক্রস আঁকি, তাহলে যদি এই কোণটা যত যেরকম হবে, এই কোণটাও সেম হয়, ঠিক আছে। তার জন্য তাহলে যদি এই কোণটা যদি 45° আমাদেরকে বলে দেওয়া থাকে, তাহলে এই কোণটা কত হবে, 45°। তাহলে এবার দেখো 45° থেকে এই 30°টাকে বিয়োগ করে নিলে আমরা কৌণিক চ্যুতি পেয়ে যাবো। তাহলে কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু
কী হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজুকাল টু কী হচ্ছে 15 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গেছে ভাই লোক? হ্যাঁ, কে কে এটা বুঝতে পারোনি বলো? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আমি দেখতে পাচ্ছি না যেটা, কমেন্ট বক্সে হাত তোলো, হাত তুলে বলো যে আমি তাদের এটা বুঝতে পারিনি। আমি তাহলে কালকে আবার বোঝাবো তো না ভাই সাহেব, এটা যদি না বুঝতে পারো আর ক্যা হি কর সকতে হ্যাঁ হাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো চলো এবার নেক্সট অঙ্ক যাবো, নেক্সট অঙ্ক করবো। দাঁড়াও, তার আগে এটা মুছতে হবে, নাহলে আমরা টেকনো গাইজ একটুখানি এরর করে ফেলে, মানে করেনি এখন অবধি, তাও ফর সেফটি রিজন। হ্যাঁ, কি নেক্সট অঙ্ক? নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে এক মাধ্যম থেকে আলোকরশ্মি অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক লেখো। এটা কি সোজা অঙ্ক? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক লেখো। আমরা কি জানি? মিউ ইজুকাল টু জানি সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এখানে কি বলেছে? সাইন আই এর মান কত? আই এর মান আই হচ্ছে, আই মানে কি আপাতন কোণ, আপাতন কোণের মান বলছে 60 ডিগ্রি। আপাতন কোণের মান কত বলেছে? সাইন 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণের মান কত বলা আছে? প্রতিসরণ কোণের মান কত বলা আছে? 30 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান কত বলা আছে? 30 ডিগ্রি। তাহলে কি এটা এবার সাইন 60 ডিগ্রি ভ্যালু বসাবো, সাইন 30 ডিগ্রি ভ্যালু বসাবো, তাহলেই আমরা প্রতিসরাঙ্কর মান পেয়ে যাব। তাহলেই ওই মাধ্যমে এটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের মান পেয়ে যাব। বোঝা গেছে? এবার অনেকে বলবে দাদা আমি তো সাইন 60 ডিগ্রি আর 30 ডিগ্রির মান জানি না। বলবে তো দাদা আমি সাইন 60 ডিগ্রি 30 ডিগ্রির মান জানি না, কারণ আমি এখন ট্রিগোনোমেট্রি পড়িনি। তো তাদের জন্য আমি সাইনের যেগুলো ভ্যালু হয় সেগুলো আমি তাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে গিয়ে √3/2, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে গিয়ে হাফ। সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ, তাহলে এটা কেটে গেল, তাহলে এটার মান কত হচ্ছে 3, মানে মিউ ইজুকাল টু তাহলে কত হচ্ছে 3। ঠিক আছে, আমি আগে অ্যান্সারটা করে দিলাম। এবার আমি তোমাদেরকে আসল কথা বলে দিচ্ছি। কি বলবো দাও, তাও এটাও পরে করবো, আগে আমি তোমাকে আসল কথা বলি তারপরে। দেখো আমাদের ত্রিকোণমিতিতে তোমরা এখন ক্লাস 10-এর জন্য আমরা কটা ভ্যালু পড়বো? ক্লাস 10-এর জন্য আমরা টোটাল 5টা ভ্যালু পড়ি। কটা? 5টা ভ্যালু পড়ি। কি কি? একটা পড়ি 0 ডিগ্রি, একটা কি বলি 0 ডিগ্রি, তারপরে পড়ি 30 ডিগ্রি, তারপরে পড়ি 45 ডিগ্রি, তারপরে কি বলি 45 ডিগ্রি, তারপরে পড়ি 60 ডিগ্রি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 90 ডিগ্রি। কটা ডিগ্রি পড়ছে? 1 2 3 4 5, 5টা পড়ি। ঠিক আছে, এবার সাইন 0 ডিগ্রির মান কত হবে, সাইন 30 ডিগ্রির মান কত হবে, সাইন 45-এর কত মান হবে, সেগুলো কীভাবে জানবো আমরা? দেখো তার মানে এটা টোটাল কটা জিনিস আছে? 5টা জিনিস আছে। কটা আছে? 5টা আছে। এবার এই 5টা জিনিস দেখো, আমি তোমাদের কিন্তু ট্রিগোনোমেট্রি শেখাচ্ছি, এখন ভালো করে শিখে নাও, তাহলে সৃজনটা যখন করাবে তখন খুব সুবিধা হবে। ঠিক আছে, ওকে ভাই লোক, দেখো কি বলছি। এবার আমরা এইগুলো সব কটা নাম্বারিং করব। কি নাম্বারিং করব? কিন্তু কোথা থেকে নাম্বারিং করব? নাম্বারিং আমরা সবসময় কোথা থেকে করি? 1 থেকে করি। নাম্বারিং 1 2 3 4 করি তো, কিন্তু এটার নাম্বারিং করব আমরা স্টার্ট করব, এখানে যেহেতু 0 আছে তাই 0 দিয়ে নাম্বারিং স্টার্ট করব। তাহলে 0-এর উপরে 0, তারপর নাম্বারিং হচ্ছে গিয়ে 1, তারপরটা হচ্ছে গিয়ে 2, তারপরটা 3, তার লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে কত? 4। তাই তো নাম্বারিং করলাম 0 1 2 3 4, কারণ এখানে প্রথমে 0 আছে তাই প্রথমে আমরা 0 দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, এবার কি করব? এবার এরকম এবার একটা ডিভাইড চিহ্ন দেবো, ডিভাইড চিহ্ন। এবার সবার নিচে সব থেকে বড় যে মানটা আছে নাম্বারিংয়ে, সব থেকে বড় যে মানটা আছে সেই মানটা লিখব। নাম্বারিংয়ে সবার বড় কত মান? 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। ঠিক আছে, নাম্বারিং করলাম। এবার তারপরে এটা হলো। এবার তারপরে কি করব? তারপরে যে নাম্বার আমরা লিখছি সেই নাম্বারটা আমি শুধু এখানে বসিয়ে দেবো। এখানে 0 বসতে থাকবে, 0 নাম্বারিং, 0 নাম্বারটায় 0 বসবে, তাহলে 1 নাম্বারটাতে 1 বসবে, 2 নাম্বারটাতে 2 বসবে, 3 নাম্বারটাতে 3 বসবে, 4 নাম্বারটাতে 4 বসবে। বুঝতে পারলে কি করলাম? প্রথমে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে সেটা বসিয়ে নিলাম সবার নিচে, সেটাকে কোনটা দিয়ে ডিভাইড করছি? যত নাম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করছি। বোঝা যাচ্ছে? তাহলে 0, তারপরে 1 2 3 4। ঠিক, এবার কি করব? এইগুলোর কি করে দেবো? রুট করে দেবো। কি করব? এগুলোর
রুট করে দেবো। রুট মানে তোমরা নিশ্চয়ই জানো, এগুলোর বর্গ করে দেবো, বর্গমূল করে দেবো। এগুলোর কী করে দেবো? বর্গমূল করে দেবো। তাহলে কি হয় দেখো, ওপরে 0 আছে, 0-র বর্গমূল কত হয়? 0ই হয়। 0-র বর্গমূল কত হয়? 0 হয়। 1/4, 1/4, 1-এর বর্গমূল কত হয়? 1 হয়। আর 4-এর বর্গমূল কত হয়? 2 হয়। সবাই জানো নিশ্চয়ই 4-এর বর্গমূল কত হয়? 2 হয়। বোঝা গেছে? মানে 2 আর 2 গুণ করলে 4 হয়, তাই 4-এর বর্গমূল কত হয়? 2 হয়। এবার দেখো এইটাতে আমরা একটু কাটাকুটি করতে পারি। এই 2কে 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? এখানে 2, উপরে 1, তাহলে এইটা কত হচ্ছে? হাফ হচ্ছে। এটা 1/2 তার রুট হচ্ছে। তাহলে এটাকে কি লিখতে পারি? 1/√2, 1/√2। আর এটা কি? এটা দেখো এখানে 3 আর 4 আছে, তাই তো? কিন্তু দেখো 3-এর রুট তো হয় না, তাহলে এটা কি লিখবো? ওপরে √3 ডিভাইডেড বাই 4-এর রুট কত হয়? 2 লিখলাম, হলো। এবার এইটাতে কি আছে? 4/4, তাহলে এইটা 4 আর 4 দিকে গেলাম, তাহলে এখানে 1 হচ্ছে। 1-এর রুট কত হয়? 1। 1-এর রুট কত হয়? 1। তাহলে কি সাইনের সব মানগুলো মনে থাকবে, সাইনের সব মানগুলো মনে থাকবে। সাইন 0 ডিগ্রি, এবার দেখো সাইন 0 ডিগ্রির মান কত হয়? 0। সাইন 30 ডিগ্রির মান কত হয়? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত হয়? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত হয়? √3/2। সাইন 90 ডিগ্রির মান কত হয়? 1। বোঝা গেছে? হ্যাঁ, এরমভাবে এটা কি মনে থাকবে? হ্যাঁ কি না বলো, এরমভাবে কি এটা মনে থাকবে? এবার তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে সাইনের মান বলো, তাহলে কি পারবে? আশা করি পারবে। এবার যদি তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে কসের মান বলো, কসের মান কি হয়? এইটা যেরকম আছে তারপর উল্টো, মানে এইটাকে যদি তুমি উল্টে দাও তাহলে এইখানে 1 হয়। কসের ক্ষেত্রে কি হয় দেখো, আমি জানি না, আমি বলতেই থাকছি, আমার বেকার আমি টাইম নষ্ট করছি, তাও বলে দিচ্ছি। কসের ক্ষেত্রে কি হয়? এটাকে পুরো উল্টে দিতে হয়। তাহলে কি হয়? 1, তারপরে কি √3/2, 1/√2, তারপরে কি হয়? এই মানটা এইখানে বসবে, তাহলে 1/2, আর লাস্ট cos 90 ডিগ্রির ভ্যালু হয় 0। বুঝতে পারলে কি হয়? সাইনটা যদি তুমি মনে রেখে দাও তাহলে কসও পারবে। এবার ট্যান কি হয়? ট্যান মানে হচ্ছে কি সাইন ডিভাইডেড বাই কস। ট্যান ইজ ইকুয়াল টু কি হয়? সাইন ডিভাইডেড বাই কস। এবার অনেকে বলে দাদা আমি তো এখানে ফিজিক্যাল সায়েন্স পড়তে এসছো, তুমি অঙ্ক ধরে পড়তে বসিয়ে দিয়েছো। না, আমি তাও একটু জ্ঞান দিচ্ছি, জ্ঞান প্রচুর আছে না, তাই। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে এখানে কি মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। সাইন 60 ডিগ্রি বলেছে, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর কি আছে? সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এখানে হাফ বসাই, কিন্তু হাফটা ডিভাইডে আছে তার জন্য হাফটা উল্টে দিলাম, তাই ওপরে 2 হয়ে গেল। তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? √3। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে অ্যান্সার? মিউ ইজ ইকুয়াল টু √3। ঠিক, দুটো কোশ্চেন হলো আমাদের। এইটা কিন্তু সবাই খাতায় একটু খুব ভালো করে লিখে নাও, এটা কিন্তু খুব দরকারি। ঠিক আছে, লিখে নাও খাতায়। হয়েছে? লিখেছো? তাহলে এবার মুছি। তো চলো এবার নেক্সট কোশ্চেন করবো। নেক্সট কোশ্চেন কি? দাও টেকনো গাইস, ওয়েট। এবার নেক্সট কোশ্চেন কি দেখতে পাচ্ছ? নেক্সট কোশ্চেন, কি কোশ্চেনটা বলেছে? কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং জল মাধ্যমে আলোর বেগ 2.25 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। ওই সেকেন্ড ইনভার্স দেওয়া আছে না, সেকেন্ডের মাথায় -1 মানে হচ্ছে সেকেন্ড ইনভার্স, ওটার মানে এটাই যে কিলোমিটার, ওটার মানে কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইনভার্স মানে হচ্ছে নিচে, তাই ওটাকে পার বলে বা বাই। ঠিক আছে, কিলোমিটার পার সেকেন্ড। ঠিক, এবার বলেছে কাচ ও জল মাধ্যমে প্রতিসারাঙ্কের অনুপাত নির্ণয় করো, ও ওই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো চলো ফার্স্ট কি বলেছে? কাচ ও জল মাধ্যমের প্রতিসারাঙ্কের অনুপাত নির্ণয় করো। প্রতিসারাঙ্কের, এটা কাচের প্রথমে কি কাচের প্রথমে
ডিভাইডেড বাই মিউ অফ কার বের করতে বলেছে, জল, তাই তো। আমরা কি জানি মিউ ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি মিউ ইজ ইকুয়াল টু, কোনো একটা মাধ্যমের যদি মিউ জানতে চায়, তাহলে আমরা কি জানি, সেই মাধ্যমে প্রথমে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কি, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর গতিবেগ। আমাদের কি চেয়েছে দেখি এখানে, কাঁচ, প্রথমে কাঁচ চেয়েছে, তাই কাঁচেরটা বের করছি, ঠিক আছে। কি বলছে, কাঁচ ও জল মাধ্যমে আলোর প্রতিসরাঙ্কের অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। প্রথমে আমরা তাহলে কি করব, আগে প্রতিসরাঙ্কটা বের করব, একটা কাঁচের ক্ষেত্রে বের করব, তারপরে জলের ক্ষেত্রে বের করব। তাহলে কাঁচের ক্ষেত্রে কি, আলোর গতিবেগ কত হয় জানো তুমি, আলোর গতিবেগ হয় 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। কিলোমিটারে করলে এটা হয়, মিটার করলে হয় 8, ঠিক আছে, মিটার করলে হয় 8। ডিভাইডেড বাই কি বলেছে, ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত বলেছে, আলোর গতিবেগ এখানে বলেছে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ দেখো প্রথমেই বলা আছে 2 × 10⁵, 2 × 10⁵, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক। এবার আমাদের কি বের করতে হবে, জল মাধ্যমে আলোর গতিবেগ, জলে আলোর গতিবেগ কি করবো, তাহলে জল মাধ্যমে আলোর গতিবেগ ইজ ইকুয়াল টু কি, বায়ুতে আলোর গতিবেগ ডিভাইডেড বাই জলে আলোর গতিবেগ। জলে আলোর গতিবেগ কত, বায়ুতে আলোর গতিবেগ কত, 3 × 10⁵, এটা তোমাদেরকে নিজে থেকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। আর জল মাধ্যমে আলোর গতিবেগ এখানে দেখো বলা আছে 2.25 × 10⁵ কিলোমিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে। এবার আমরা কি করব, তাহলে সিম্পল এই দুটোকে কি করব, আমাদের কি চাইছে, এই দুটোর অনুপাত জানতে চাইছে, কি জানতে চাইছে দেখি, প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো, অনুপাত জানতে চাইছে। তাহলে কি করব, সিম্পলি এই দুটোকে কি করব, ডিভাইড করে দেবো, দেখো যদি ডিভাইড করে দিই তাহলে কি হয়, আমাদের এই সি এর মান জানার দরকার ছিল না এখানে, আমি তোমাদেরকে একটু বলার জন্য সি এর মানটা লিখে দিচ্ছি। দেখো আমরা কি করতে পারি, এখানে এটাকে জি লিখে দিই, এটাকে জল, মানে জলকে ইংলিশ কি বলে, ওয়াটার, ডাব্লিউ, ঠিক। দেখো তাহলে আমরা কি করতে পারি, যদি এই দুটোকে ডিভাইড আছে তো, এই দুটোকে ডিভাইড, তাহলে এই সি আর এই সি কাটতে পারি, আর এই দিকে যদি হয় তাহলে এই 3 × 10⁵ আর 3 × 10⁵ কাটতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ইজুকাল টু কি হচ্ছে, ইজুকাল টু বা এটাকে অর লেখায়, অর কি হচ্ছে, মিউ কাঁচ ডিভাইডেড বাই মিউ অফ কি, জল, মিউ অফ জল ইজুকাল টু কি হচ্ছে, দেখো এই 2.25 তো উপরে চলে যাবে, কারণ দেখো এটাকে এরকম তো উল্টে যায়, জানো তো, ডিভাইড করছি তাই এটা কি উল্টে যাচ্ছে, তাহলে কি এটা উপরে যাচ্ছে, 2.25 টা উপরে যাচ্ছে, 2.25 × 10⁵ তো উপরে চলে গেল, ডিভাইডেড বাই কত হচ্ছে, এইটা কত, 2 × 10⁵, 2 × 10⁵, তাহলে এটা কি লিখতে পারি, এই 10⁵ কেটে দিলাম, তাহলে কি আছে উপরে 2.25 আছে, তাহলে এই পয়েন্টটাকে তুলে দিই, নিচে 100 হবে, পয়েন্টটাকে তুলে দিলে নিচে 100 হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো 25 দিয়ে যদি এটাকে কাটি, 25 × 9, বা তোমাদের জন্য 5 দিয়ে কাটি, প্রথমে 5 দিয়ে কাটি, 5 4 20, আর এখানে 25 আছে, 4 5 5 5 25, ঠিক আছে। এটা কীরকমভাবে ভাগ করলাম বুঝতে পেরেছো, 5 4 20, প্রথমে এই দুটো করলাম, 5 4 20, হাতে আমার 2 ছিল, এইখানে 2 বেরোলো, 2 আর 5 হয় 25, তো 5 5 25, ঠিক। এবার 100কে 2 দিয়ে, 100কে ক দিয়ে করবো, 100কে 5 দিয়ে করি, 100কে 5 দিয়ে করলে কত হচ্ছে 20, 100কে 5 দিয়ে করলে 20, আবার 5 দিয়ে যায়, আবার 5 দিয়ে করলে কত হয়, আবার 5 দিয়ে 5 9 45, 4 5 20, তাহলে ইজুকাল টু কত হচ্ছে, তাহলে অনুপাতটা কত হচ্ছে, অনুপাতটা হচ্ছে কত, 9 ডিভাইডেড বাই কত, দেখো 2 আছে আর গুণ 4, তাহলে 8, তাহলে মিউ অফ কাঁচ, তাহলে কি মিউ কাঁচ ইস টু মিউ জল কত হয়, 9:8, 9:8, বোঝা গেছে, সোজা ছিল। তোমরা হয়তো মনে হতে পারে খুব ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন, এটা পুরো বাচ্চাদের জিনিসপত্র, বোঝা গেছে, ঠিক।
এবার আমরা কি করব, হ্যাঁ এবার কি বলেছে অঙ্কটা আবার পড়ো অঙ্কটায় বলা আছে আলোর পজিশনকে অনুপাত বের করো, যেটা আমরা ফার্স্ট পার্ট করে দিয়েছি। নেক্সট কি বলা আছে, ওই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতও বের করতে হবে। কি বলেছে, ওই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতও বের করতে হবে। দেখো আমরা কি জানি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে, তাই তো? দেখো ওই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তো এটাই কি করতে পারি, দেখো এটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে জানো? ছাড়ো, তোমরা বুঝতে পারবে। তোমরা শুধু এটা মনে রাখো যে মিউ, এটা মনে রাখো, একটা মিউ ইস টু মিউ কাচ ইস টু মিউ জল ইজুকাল টু 9:8, এটা মনে রাখো। থাকবে তো মনে? থাকবে তো দাদা সান্দিয়ার দিদিস? ও দাদা সান্দিয়ার দিদিস থাকবে তো? দেখি ভালো, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একদম ওই চুন্নু মুন্নু বাচ্চাকে পড়াচ্ছি, মানে ওই যে কোলে ওঠে না এরকম বাচ্চা, ও দাদা চান্দিয়ার দিদিস, মনে থাকবে তো দাদা চান্দিয়ার দিদিস? আমার মনে হচ্ছে এরকম বাচ্চাদেরকে পড়াচ্ছি। তোমরা ক্লাস 10-এ পড়ছো বন্ধু লোক, ঠিক আছে, মানে ভাই লোক, বড় হয়ে গেছে তোমরা, হ্যাঁ তোমরা প্রেম করছো, বয়স হয়ে গেছে, তোমরা এখন জোয়ান, রক্ত গরম, আগুন লাগছো জীবনে, ওটাই বলছি। তাহলে গরম পায় না, ও দাদা চান্দিয়ার দিদিস নয়, ও ভাই লোক, বুঝতে পারছিস? বুঝতে পারছিস নয়, তোমরা ছোট কিন্তু সম্মান দেওয়া উচিত, বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। কি বুঝতে পারছো? হ্যাঁ, কি বুঝতে পারছি আমরা এখান থেকে, মিউ কাচ ইস টু মিউ জল ইজুকাল টু কি 9:8, ঠিক আছে। এবার আমরা কি দেখলাম, মিউ কাচ ইজুকাল টু কি বলেছিলাম, c/v। এবার c ইজুকাল টু কি, ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা। এখানে ল্যামডা গুণ মিউ ছিল, কিন্তু মিউ তো কেটে যায়, আমরা আগেই দেখলাম। তাহলে কি, এটা ইজুকাল টু ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা অফ কাচ, বা যেটাকে আমরা গ্লাস লিখতে পারি, ল্যামডা অফ গ্লাস লিখতে পারি, হ্যাঁ ল্যামডা অফ গ্লাস লিখতে পারি। তাহলে মিউ অফ কি, মিউ অফ গ্লাস আছে একটা জল, মিউ অফ জল ইজুকাল টু কি, সেম c বাই v অফ কি জল। তাহলে আমরা কি করতে পারি এখানে, c বাই v অফ ওয়াটার, তাহলে এখানে কি লিখতে পারি, ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা ওয়াটার। ঠিক, এবার এই দুটোকে আবার ভাগ করে দিলে কি হচ্ছে, এই দুটোকে ভাগ করে দিলে এটা উঠে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে দেখো, এখানে কি আসছে, এখানে উল্টোটা আসছে, এখানে কি আসছে, উল্টোটা আসছে। কি আসছে দেখো, দুটোকে যদি ভাগ করে দিই, মিউ অফ কাচ ডিভাইডেড বাই মিউ অফ জল ইজুকাল টু কি আসছে, উল্টো দেখো, এটা উপরে মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ গ্লাস, এবার মিউ অফ কাচ আর মিউ অফ জল কত বেরিয়েছে আমাদের, 9.8 ইজুকাল টু কত, 9.8। তাহলে কি লিখতে পারি আমরা, তরঙ্গ দৈর্ঘ্য, জলের তরঙ্গ দৈর্ঘ্য ইস টু গ্লাসের তরঙ্গ দৈর্ঘ্য কত, 9:8, ঠিক আছে। এটা উল্টো, এটা দেখো উল্টো, আগেরটাই কি ছিল, কাচ ইস টু জল লিখেছিলাম, এখানে ওয়াটার ইস টু গ্লাস। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, কোনো মাধ্যমের যদি এটা ধরো যে কোনো একটা মাধ্যম, কি মাধ্যম বলতে পারি, হ্যাঁ এটা ধরো যে কোনো একটা মাধ্যম CM, কোনো একটা মাধ্যম M, মিউ এম এর সাথে সেই মাধ্যমের ল্যামডা বা সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক হয়। কি হয়, ব্যস্তানুপাতিক। এগুলো শুধু পিওর অঙ্ক, এগুলো কি পিওর অঙ্ক, ঠিক আছে। যে অঙ্ক একটু ভালোবাসবে তার এগুলো ভালো লাগবে, যে অঙ্কতে যার মাথা খারাপ হয়ে যায় সে এগুলোতেও মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। শোনো, মাথা খারাপ হওয়ার কোনো কথা নেই, মাথা খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো পিওর শুধু অঙ্ক, তো চাপ নেবে না। শুধু এইটা একটু মনে রাখবে, এটা মনে রাখলে দেখো, যদি এইটা তুমি যদি বুঝতে পেরে যাও, এইটা যদি মনে রাখতে পারো, এইটা দেখো আমি পুরো ডেরিভেশন করিয়ে দেখেছি তোমাদেরকে, তাহলেও এটাও তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। বুঝতে পেরে গেছে, কোনো চাপ নেবে না, যেটাকে বলে চিল মেরে অঙ্কগুলো করবে, ঠিক আছে। তো আমি দাঁড়ো দেখি কত টাইম হয়েছে, তারপর যদি নেক্সট অঙ্ক করাতে হয় তাহলে সেটা করাবো, নাহলে টাটা ভেবে বলবো, ঠিক আছে। তো চলো আমি একটু টাইমটা দেখে আসি। টাইম হো গয়া,
ভাই সাহেব অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের উপরে হয়ে গেছে, তোমাদের মনে 1 ঘন্টা 24 মিনিট হবে, আমরা এখানে 1 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে, তার মধ্যে 1-2 মিনিট তো কাটতেই হবে, ঠিক আছে। তো আজের এখানে এত দূর রাখছি, আর পড়াবো না, বেশি খেটে কোনো লাভ নেই, পয়সা তো সেই অল্পই দেবে। আর একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা মেবি কালকের করবো, ওই অঙ্কটা মেবি কি কালকেরই করবো ওই অঙ্কটা। আর কি ধন্যবাদ আগে লিখে দিই, থ্যাংক ইউ। আর কি একটা অঙ্ক কালকের করব, আর কালকে প্রিজম পড়বো, প্রিজমের বেশি অনেকগুলো ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো করব, ঠিক আছে, অনেকগুলো ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো পড়বো। আর আজের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে দয়া করে একটু জানিও, যে দাদা হেভিলি এই যা যে ক্লাস, বলতে পারো যে দাদা একদম খুব খারাপ লেগেছে, তোমার মুখটাই আমার পছন্দ না। আমার মুখ তো কারোরই পছন্দ না, আর কি পারা যাবে। না আমি বলছি আমার মুখটা আমার নিজেরই পছন্দ নয়, তাই বলছি যে এটা বলো না যে তোমার মুখ পছন্দ নয়, বলতে পারো যে তোমার পড়ো স্টাইল ভালো লাগছে না, এইসব সব বলতে পারো। দিস ইজ টোটালি ডেমোক্রেটিক। ওফ কি ইংলিশ দেখেছো, ডেমোক্রেটিক তো আমাদের, ডেমোক্রেসি তো আমাদের এখানে তো নেই ভারতে, ডেমোক্রেসি তো ভারতে আছে, যেটাকে কি বলে গণতান্ত্রিক দেশ, কিন্তু ভারতে তোমার এমনি আশেপাশে দেখতে পারো, তোমরা একটু বড় হলে আরো ভালো করে বুঝতে পারবে, ডেমোক্রেসি নেই, অটোক্রেসি হয়ে গেছে। অটোক্রেসি মানে ওই যে কি বলে একজনই পুরো সব কিছু দেখছে এরকম জিনিসপত্র। বাংলায় তো আছেই একজন রানী, ঠিক আছে, আর ভারতেও একজন রাজা তৈরি হয়ে গেছে। আমি পলিটিক্সের কথা এখানে কেন বলছি জানি না, আমার মুখ দিয়ে এমনি বেরিয়ে গেলে বলে দিলাম, ঠিক আছে, তোমার কিছু মনে করবে না, মনে করলেও কি যায় না, মনে করা উচিত। কারণ দেখো আমার মনে হয় সবার পলিটিক্সে ইন্টারফেয়ার করা উচিত, কারণ কি নিজের দেশের বিষয়ে কি হচ্ছে, নিজের রাজ্যেতে কি হচ্ছে সেটা তোমাদের জানা উচিত, বোঝা গেছে। কারণ আমাদেরই রাজ্য, আমাদেরই দেশ, ঠিক আছে, আমরা এই দেশের জন্য জান দিয়ে দেবো। এই যে 15ই আগস্ট আসছে, আজ কত তারিখ, আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, ঠিক আছে, আজ 14 তারিখ, মানে আমি শ্যুট করছি 11 তারিখে, 12 তারিখে আমি শ্যুট করছি, আর তোমাদের জন্য আজকে কি 14 তারিখ, ঠিক, কালকেরই হচ্ছে তোমাদের জন্য 15ই আগস্ট, কালকেরই দেখবে সবাই স্ট্যাটাস দেবে, মেরে দেশ কি ধরতি সোনা উগলে, দেখবে, ঠিক আছে। তো তাই বলছি নিজের দেশের সম্বন্ধে সবার জানা উচিত, ঠিক আছে, নিজের দেশে কী চলছে, দেশ যারা চালাচ্ছে তারা কীরকম মানুষ, সেসব সবার জানা উচিত, যাতে আমরা পরে যখন বড় হবো, 18 বছর তো তোমাদের 2 বছর পরে হয়ে যাবে, কাকে ভোট দেওয়া উচিত, কাকে কী করা উচিত সব তোমাদের জানা উচিত। এরকম বলবে না যে দেশ তো এমনি লেগে গেছে তো যাক, কি যায় আসে আমার, না, তোমার দেশ তো তোমাকে ভালো রাখতে হবে, ঠিক আছে। উফ কি জ্ঞানের কথা দেখেছো, জ্ঞান পুরো ভর্তি আমার মনে, হে জ্ঞান, সাবাস, জয় জ্ঞান দেবতা। তো ঠিক আছে, তো ভালো থাকবে, তাহলে কি শেষ করি আজকে, সব ক্লাস শেষ করি। তো ততদিন কি করবে, পড়াশোনা করতে থাকবে, আর কি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং জীবনে মাচাতে থাকবে না, আগুন লাগাতে থাকবে, মাচাতে থাকবে, স্যার বলতো, আমি কি বলবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং জীবনে আগুন লাগাতে থাকবে, আর কি ততদিনের জন্য টাটা বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।